নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অবশেষে সেই বহু প্রতীক্ষিত সুখবরটি সামনে এলো। বলেছিলাম আজকে সারা রাত জাগবে কার্যত গোটা বাংলা, যদি দরকার পড়ে এই শীতের রাতেও গোটা বাংলা জেগে উঠবে। কেননা যে দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ে যাচ্ছি, শত ভয় দেখানোর চেষ্টা করা সত্ত্বেও যেখানে আমাদের কণ্ঠরুদ্ধ হয়নি, যেটার বিরুদ্ধে লড়ে যাচ্ছি তার জন্য যেন আজকে একটা বড় মাইল ফলক, যেন একটা বড় জয় আজকে আমরা সবাই মিলে যারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি তারা পাচ্ছি। অবশেষে খোকা গুটি গুটি পায়ে যাচ্ছেন জোকা। হ্যাঁ, ঠিক ধরেছেন, কালীঘাটের কাকু শয়তানি পিসি আর তার শয়তানি দিয়ে নিজের আঁচল চেপে এই শয়তান কাকুকে বাঁচাতে পারলো না। এসএসকেএম এর ওই নিরাপদ আশ্রয়স্থল থেকে, ওই ঠগীদের জায়গা থেকে ঘাড় ধরে ইডি তুলে নিয়ে গেল কাকুকে, এবং গন্তব্য হচ্ছে ইএসআই জোকা। আপনাদের আগের প্রতিবেদনেই বলছিলাম যে আজকে কিন্তু রুদ্ধদ্বার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে, এবং তারপরেই কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু নিজেরা একটা রুদ্ধদ্বার বৈঠক করে। আজকে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে যে শুনানি হয়েছিল সেখানে গতকালই তিনি নির্দেশ দিয়েছিলেন যে অ্যাটলিস্ট জয়েন্ট ডিরেক্টর লেভেলের কাউকে ইডির তরফ থেকে থাকতে হবে, এবং তার পাশাপাশি তিনি বলেছিলেন কাকুর যে মেডিকেল টিম আছে ইএসআইয়ের তরফ থেকে, সেই মেডিকেল টিমের ভয়েস স্যাম্পলিংয়ের ব্যাপারে যিনি হেড করছেন তাকে অ্যাটলিস্ট থাকতেই হবে। এবং নিশ্ছিদ্র নিরাপত্তায় কার্যত সেই শুনানি হয়েছে, এবং সেই শুনানির সামান্যতম কোনো খবরও কিন্তু বাইরে বেরোবার কোনো চান্স নেই। এবং আরেকটা কথা, যে প্রক্রিয়াতে আজকে শুনানিটা হয়েছে খুব কনফিডেন্সিয়ালিটি এখানে মেনটেন করতে হয়েছে, ফলে এই শুনানির খবর যদি কেউ জেনেও যান তিনি কিন্তু সামনে আনতে পারবেন না। কিন্তু তারপরে আমরা যেটা খবর পাচ্ছিলাম যে হঠাৎ করে এসএসকেএম যে হসপিটাল রয়েছে সেইখানে কিন্তু সিআরপিএফদের গমন বাড়ছে, সেখানে কিন্তু তাদের সংখ্যা রীতিমতো বৃদ্ধি পাচ্ছে। অনেকেই অবশ্য একটা সোর্স থেকে বলার চেষ্টা করছিলেন যে এটা কিন্তু রুটিন চেঞ্জও হতে পারে, কেননা সিআরপিএফ এখানে কাকু এবং বালু মল্লিক আরেকজন জোচ্চোর ওখানে আছে জানেন, তাদেরকে যাতে কোনো রকম প্রাণহানি করা না হয়, কেননা এই ফেরেববাজগুলোকে ধরেই তো এর থেকে বড় মাথাকে ধরতে হবে। সেই জন্য 24 ঘন্টা সেখানে সিআরপিএফের টহল চলে, এবং সেটাই শিফটিং চেঞ্জ হচ্ছে বলে একটা প্রাথমিকভাবে কেউ মনে করছিলেন। কিন্তু না, তারপর একটুখানি পরেই কিন্তু দেখা যায় ইএসআই জোকা থেকে 5G অ্যাম্বুলেন্স এসে গেছে। কি এই 5G অ্যাম্বুলেন্স? এতক্ষণ হয়তো যারা টিভির পর্দায় চোখ রাখছিলেন অনেকেই জেনে গেছেন। 5G অ্যাম্বুলেন্স হলো এমন একটি অত্যাধুনিক অটোমেটিক অ্যাম্বুলেন্স যেটাকে বলতে পারেন চলতা ফিরতা ICCU, অর্থাৎ এটা খুব সম্ভবত আজকের শুনানির ফসল হিসেবেই মনে হচ্ছে, কেননা এর আগে যখন অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল ইএসআই, সেই অবস্থায় বলা হয় যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র যে হচ্ছে এই চাকরি চুরির প্রাণভোমরা, যে হচ্ছে এই চাকরি চুরির সবথেকে বড় মাতব্বর চোর ভণ্ডগুলোকে ধরার সবথেকে বড় চাবিকাঠি। শুক্রবার সকালে সেখানে কিন্তু ইডি আধিকারিকরা সেই অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছলে তাদেরকে বলা হয় যে আগের রাত্রি বুকে ব্যথা অনুভব করছিলেন, সেই বুকে ব্যথা অনুভব করার জন্য তাকে আইসিসিউতে শিফট করা হয়েছে, এবং সেটা আবার যে সে আইসিসিউ নয়, সেটা শিশুদের জন্য সুরক্ষিত। তো সেইখানে কচি খোকা কাকুকে সেইখানে ঢুকিয়ে রাখা হয়েছে। আসলে শয়তানি পাজি পিসি তার তো ইনস্ট্রাকশন ছিল ভণ্ড ভাইপোটাকে বাঁচাতে হবে, আর বাঁচাতে গেলে এই কাকুকে এইভাবেই আঁচলের তলায় লুকিয়ে রাখতে হবে। তাই এবারে কিন্তু 5G অ্যাম্বুলেন্স এসেছিল, এবং তার ফলে যদি কারোর লাইভ হার্ট অ্যাটাকও হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় নেই। কিন্তু যেটা হচ্ছিল তার আগেও কিন্তু একটা প্রক্রিয়া হচ্ছিল, কেননা আজকে যখনই রুদ্ধদ্বার শুনানি হয়েছে এবং সেখান থেকেই সম্ভবত সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে ইডির কাছে কিভাবে কি এক্সিকিউট করতে হবে, এবং কিছু আইনি বাধা, কিছু আইনি সুরক্ষা কবচের তাদের দরকার ছিল, কিছু আইনি বাধা কাটাবার দরকার ছিল। খুব সম্ভবত সেগুলোও কেটে গেছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু ইডি তারপর বৈঠক করে। কিন্তু একটা কোথাও গিয়ে ভয় কাজ করছিল যে এখানে যদি দেরি করা হয়, যদি রাতটা পেরোয়, তাহলে রাতটা কাকু আর বেঁচে থাকবে তো? ওই নীল করিডোরে যাকে ঘুরে রাখা হয়েছে হঠাৎ করে দেখা যাবে না তো রাত্রিবেলায় হার্ট অ্যাটাক হয়ে যাবে? এই সম্ভাবনাটাও কিন্তু ভেবে দেখা হচ্ছিল।
এবং তাই আর কোনো রকম কোনো ঝুঁকি নেওয়া হয়নি। এদিকে যে মুহূর্তে সেখানে পৌঁছে যায় সিআরপিএফ, যে মুহূর্তে পৌঁছে যায় ইডি আধিকারিকরা, তার আগেই ঠিক সন্ধ্যের দিকে যেটা কাকুর জন্য যে মেডিকেল বোর্ডটা, সুজয় কৃষ্ণ ভদ্রের জন্য যে মেডিকেল বোর্ডটা বসানো হয়েছিল, সেখানে কার্ডিয়াক ডিপার্টমেন্টের খুব সিনিয়র লেভেলের দুজন ডাক্তার তাকে দেখে যান। এবং এখানে একটা মজার কাণ্ড হয়। আপনারা জানেন এই কালীঘাটের কাকু, এই পাজি, এরা যেটা ভেবেছিল, বা ওই বালু মল্লিক যে ওটা ভেবেছিল যে আমরা তো নিরাপদ আশ্রয়স্থলে আছি, এখানে মাথায় তো আমাদের শয়তানি পিসির হাত আছে, পাজি পিসির হাত আছে, আমাদের এখান থেকে কেউ কিছু করতে পারবে না। ফলে বাইরে দেখাচ্ছেন, মেডিকেল রিপোর্টে দেখাচ্ছেন প্রচণ্ড অসুস্থ, অথচ জানলায় দাঁড়িয়ে এত বড় দাঁত বার করে হি হি করে হেসে যাচ্ছেন। আজকে কাকুও কিন্তু সেরকম হাত নেড়ে ফেলেছিলেন কাউকে একটা দেখে, এবং সেই ছবিটাই কিন্তু হয়ে যায় মাস্টার স্ট্রোক। একটা লোক চলতা ফিরতা এইভাবে হাত নাড়ছেন, এবং ডাক্তাররাও তারপর পর্যবেক্ষণ করে বলছেন তিনি সুস্থ আছেন, অর্থাৎ হার্টের দিক থেকে কোনো প্রবলেম নেই। এবার যদি মানসিক চাপ থাকে, সেই মানসিক চাপের জন্য তো কাউকে আইসিসিউতে রাখার দরকার পড়ে না। যে মুহূর্তে ডাক্তারদের এই ভিজিটটা শেষ হয়েছে, ঠিক সেই মুহূর্তেই অপারেশনটা শুরু হয়েছে, সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সটা সেখানে পৌঁছে গেছে। তারপর ইডি আধিকারিকরা পৌঁছয়। খুব স্বাভাবিকভাবে যেটা হয়, ঘাবড়ে যায় এসএসকেএম কর্তৃপক্ষ, কেননা কাকুকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে, যে ঘটনাটা কিন্তু কাকপক্ষিতেও কার্যত টের পায়নি। এখন ওই শয়তানি পিসি আর ভণ্ড ভাইপো তারা তো ছিঁড়ে খাবে, তাদের অঙ্গুলি হেলনেই তো রাখা হচ্ছে, সেই জায়গা থেকে তুলে নিয়ে যাচ্ছে, কি করবে, কিছু করার নেই সেখানে। এই অবস্থায় ইডি যেটা মাস্টার স্ট্রোক করে, এবং যেটা মনে হয় আদালতেরও নির্দেশ ছিল, সেইখানে কিন্তু ডাক্তারদের, দুজন ডাক্তারকে নিয়ে আসে, এবং তারা কিন্তু একদম বিস্তারিতভাবে তার মেডিকেল রিপোর্ট, মেডিকেল আপডেটটা দেখতে শুরু করে। এই প্রসেসটাতে অনেকটা সময় লেগে যায়, প্রায় 50 মিনিটের কাছাকাছি এই সময়টা থাকে, এবং সেই মেডিকেল রিপোর্ট কিন্তু দেখাচ্ছে কোনো রকম কোনো শারীরিক অসুস্থতা নেই। এবার ইডির যে ডাক্তাররা গেছেন, বা এই ইএসআই যে ডাক্তাররা গেছেন, তারা তো মোটামুটি সবটাই দেখে নিয়েছেন মেডিকেল রিপোর্ট, যে অসুবিধাজনক কিছু নেই, শুধুমাত্র মানসিক চাপ বলে তাকে রাখা যাবে না। যে অ্যাম্বুলেন্সটা, 5G অ্যাম্বুলেন্সটা আছে, সেখানে লাইভ হার্ট অ্যাটাক কেউ হয়ে গেলে তাকে অবধি অ্যাকোমোডেট করা যেতে পারে, সুতরাং এটা নিয়ে খুব একটা অসুবিধা হবে না, আর আটকানোর জায়গা ছিল না। এদিকে আরেকটা খুব মজার ব্যাপার হয়েছে, এটা অবশ্য এক সাংবাদিক বন্ধু বললেন যে সন্ধ্যের দিকে তোমাদের কাছে যে ওই কালীঘাটের দুটো প্লটের খবর গেছে, এই জায়গাটা জানো তো ইচ্ছা করে লিক করা হয়েছে। কীরকম? কেননা কনসেন্ট্রেশনটা পুরোপুরি ওই দিকে ঘুরিয়ে দিতে হবে। যে মুহূর্তে কালীঘাটের দুটো প্লটের কথা সামনে এসে গেছে, আমি দেখলাম, আমি করার পর অনেক ইউটিউবার, অনেক সংবাদ মাধ্যম কিন্তু এই খবরটা সামনে এনে দিয়েছে, এবং এটাকে ইচ্ছা করে লিক করিয়ে দেওয়া হয়েছে। পুরো কনসেন্ট্রেশনটা ওই দিকে চলে গেছে, শয়তান পিসি, পাজি পিসি আর ভণ্ড ভাইপো ওই দিকটা যখন ফোকাস করছে, সেই ফাঁকে কিন্তু এদিকে পুরো অপারেশনটা করে দিয়েছে। এখন ইএসআইয়ের ডাক্তার চেক করে নিয়েছে, সেখানে কোনো মেডিকেলের অসুবিধা নেই, তার শারীরিক অবস্থার সমস্ত রিপোর্ট নর্মাল রয়েছে, তাকে আটকানোর কোনো জায়গা নেই। কিন্তু সেই অবস্থাতেও শেষ মুহূর্তে নাকি একটা চেষ্টা হয়েছিল, কিন্তু সেই সময় যিনি আইও ছিলেন, যিনি ইনভেস্টিগেশন অফিসার আছেন, মিথিলেশ কুমার মিশ্র, মনে আছে, যিনি কিন্তু আদালতের সামনে মুখ খুলছিলেন না, ফলে প্রাথমিকভাবে তাকে এই মামলা থেকে তো বটেই, পশ্চিমবঙ্গের কোনো ইডির মামলায় থাকতে পারবেন না, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছিলেন জাস্টিস অমৃতা সিনহা। পরে তিনি আবার একটা রুদ্ধদ্বার শুনানি করেন, এবং তারপর মিথিলেশ কুমার মিশ্রকে শুধু পশ্চিমবঙ্গেই নয়, এই মামলাতেও ফিরিয়ে দেন। সেই মিথিলেশ কুমার মিশ্রা, তার সঙ্গে নাকি এসএসকেএম কর্তৃপক্ষের একটা ছোটোখাটো বৈঠক হয়। সেই বৈঠকে কি হয়েছে, কি বলা হয়েছে জানি না, কেননা খুব ক্লোজ ছিল, কিন্তু তারপর সেখানকার সাংবাদিক বন্ধুদের কাছ থেকেই খবর পেলাম যে এরপরই কার্যত এসএসকেএম কর্তৃপক্ষ রাজি হয়ে যায় এই শিফটিংটার জন্য, এবং সেই শিফটিংটার জন্য যখন রাজি হয়ে যায়, তখন কিন্তু সিআরপিএফের বেশ কিছু জওয়ান কাকুর ক্যাবিনেও চলে আসে, এবং কাকুর ক্যাবিনের বাইরে তো অলরেডি সিআরপিএফের জওয়ান ছিল। এরপরই তাকে তৈরি করা হয়, শীতের রাত রয়েছে, ভালো করে মাফলারে তাকে মুড়ে নেওয়া হয়, যাতে কোনো রকম কোনো ঠান্ডার ব্যাপার না থাকে, তার মুখে মাস্ক পরিয়ে নেওয়া হয়, এবং তারপর হুইল চেয়ারে করে তাকে বাইরে বার করার প্রস্তুতি হয়। যে মুহূর্তে হুইল চেয়ারে করে তাকে বাইরে বার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই মুহূর্তে কিন্তু বাইরে যে সিআরপিএফ জওয়ানরা ছিলেন, নিচে যে সিআরপিএফ জওয়ানরা ছিলেন,
তারা যেটা করেন পুরো মানববন্ধনই করে ওই জায়গাটাকে পুরো তারা ঘিরে ফেলেন এবং সেই জায়গাটা ঘিরে ফেলার পর তারপর কাকুকে অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং এই পুরো প্রসেসটা মানে তাকে অ্যাম্বুলেন্সে তোলা এবং অ্যাম্বুলেন্স এসএসকেএম থেকে বেরিয়ে যাওয়া একদম তড়িৎ গতিতে যাকে বলে সেইটা হয়। সুতরাং ফাইনালি ওই প্রভাবশালীদের নিরাপদ আশ্রয়স্থল সেইখান থেকে হির করে টেনে নিয়ে যাওয়া হলো কাকুকে এবং এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু বাংলা বসেছিল এবং যেটাগুলি শোনা যাচ্ছে যে আজকে রাতের মধ্যেই কিন্তু ভয়েস স্যাম্পল টেস্টিংটা কমপ্লিট করে ফেলা হবে। এটা কিন্তু কালকের জন্য ফেলে রাখা হবে না, আমাদের চোখ থাকবে এবং এই নিয়ে যে আপডেট পাবো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। কেননা কালকে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে কিন্তু 1:10 আবার একটা হিয়ারিং আছে, খুব সম্ভবত তার আগেই ওই রিপোর্টটা জমা পড়ার কথা আছে। তো সেই জন্য আজকে রাতেই কিন্তু টার্গেট করা হয়েছে এবং স্বাভাবিকভাবে গোটা বাংলা কিন্তু খুশি, গোটা বাংলা কিন্তু অকাল দীপাবলি অকাল হোলির একটা আনন্দ পাচ্ছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে যারা লড়ছে তাদের কিন্তু অত্যন্ত আনন্দের দিন। কিন্তু এর পাশাপাশি আর একটা কথা বলতেই হবে যে আজকে শুধু পাজি পিসি আর ভণ্ড ভাইপোর একবার মুখটা দেখতে বড্ড ইচ্ছে করছে। যারা এতদিন বড় বড় ফুটানি করতো, গোটা বাংলাটাকে বুদ্ধু বানিয়ে রাখার চেষ্টা করতো আর ভাবতো গায়ের জোরে ক্ষমতার শীর্ষে বসে আছি, সুতরাং আমাদের কেউ আঁচড়টুকুও দিতে পারবে না, আজকে তাদের সেই ধাক্কা খাওয়া মুখটা একবার শুধু দেখতে ইচ্ছে করছে। কেননা দিওয়ালিকন স্পষ্ট হয়ে যাচ্ছে, বৃত্ত ক্রমশ ছোট হচ্ছে এবং যেভাবে কালীঘাটের কাকুকে আজকে ইডি তুলে নিয়ে গেল, সেই দিনটা আর খুব বেশি দিনে নয় যেদিনকে ওই পাজি পিসি চৌকাটে দাঁড়িয়ে দেখবে তার আঁচলের তলা থেকে তার সাধের ভণ্ড ভাইপোটাকে ঘাড় ধরে হিরির করে ইডি টানতে নিয়ে যাচ্ছে। সেই দিনটাও শুধু একবার ওই সেটিং বা থিওরি দেওয়ার লোকগুলোর মুখটা একবার দেখতে চায়, একবার ওই তোলাবাজগুলোর আইটি সেলের লোকগুলোর মুখটা দেখতে চায়, যারা এতদিন এত অপমান করেছে, এতভাবে দমিয়ে দিতে চেয়েছে। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা দমিনি, আমরা মেরুদণ্ড বিক্রি করিনি, আমরা ভয় পাইনি, আমরা ভেঙে পড়িনি। কেননা আমরা জানি যে মানুষকে একদিন আধদিন বোকা বানিয়ে রাখা যায়, এই দুর্নীতি একদিন আধদিন আঁচলের তলায় লুকিয়ে রাখা যায়। প্রভাব খাটিয়ে কালীঘাটের কাকুর মতো বদমাইশ ভণ্ডগুলোকে, যারা এই বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ছেলেমেয়ের জীবনে অন্ধকার নামিয়ে দিয়েছে, তাদেরকে আড়াল করে রাখা যায়, কিন্তু সেটা চিরস্থায়ী বন্দোবস্ত হতে পারে না। তাই টানেলের শেষে, অন্ধকারের শেষে আলো দেখা যাবে এই আশা ছিল। আর আজকে তো আলোটা চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এরকম চোখ ধাঁধানো আলোয় আরও দেখতে চাই এবং দেখতে চাই ওই ভণ্ড ভাইপোর এই পরিণতি। কি বলবেন আজকে শেষ পর্যন্ত মিশন কাকু সাকসেসফুল হওয়া নিয়ে? তাকে যেভাবে এসএসকেএম থেকে ইডি বার করে নিয়ে গেল ইএসআই জোকা হাসপাতালে এবং সেখানে তার ভয়েস স্যাম্পল টেস্টিং হবে, যে ভয়েস স্যাম্পল টেস্টিং ওই ভণ্ড ভাইপো অবধি পৌঁছে যাওয়ার সিঁড়িটা খুলে দেবে, এমনটাই তো ইঙ্গিত আছে। কি বলবেন পুরো প্রক্রিয়াটা নিয়ে? কেমন লাগছে আজকের দিনের এই ঘটনা? নতুন বছরের শুরুতেই এই নতুন উপহার। বলেছিলাম না জানুয়ারি মাসটা ঢুকতে দিন, অনেক কিছু ঘটনা পরপর ঘটবে 15ই জানুয়ারির মধ্যে। দেখুন তার প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং তার জন্য মানে সবথেকে বেশি কৃতজ্ঞতা যদি কোথাও থাকে সেটা হচ্ছেন জাস্টিসের মা দুর্গা, জাস্টিস অমৃতা সিনহার জন্য। একবার তার ব্যাপারেও কি বলবেন? যদি কিছু বলা থাকে এই সব বিষয় মিলিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।